বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা সাক্ষ্য আইনের প্রয়োজনীয় ধারা অর্থাৎ সাক্ষ্য আইনের যে সূচি পর্ব আনে আমরা খুবই গুরুত্বপূর্ণ যে পরীক্ষায় যে বিগত বোর্ডে অর্থাৎ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল এই প্রশ্নগুলো আলোকে আমরা গুরুত্বপূর্ণ কিছু সূচি তো উপস্থাপন করছি। প্রথমে দেখা যাচ্ছে সাক্ষ্য আইনের সূচি পর্বে ৩ বিচার্য বিষয়, ৩-এ অনেকগুলো সংজ্ঞা রয়েছে, ৩ প্রাসঙ্গিক বিষয়, ৩-এ সাক্ষী এবং সাক্ষ্য এবং 4-এ হচ্ছে অনুমান, 5 যে যে বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়, 7 ঘটনাস্থলের আলামত আদালতে প্রাসঙ্গিক, 8 কোনো ব্যক্তির পূর্বে ও পরের আচরণ এবং ঘটনা ঘটার পূর্ব প্রস্তুতি আদালতে প্রাসঙ্গিক, 9 কোনো বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা হলে তা আদালতে প্রাসঙ্গিক, 11 অজুহাত অর্থাৎ এলিবাই আমরা যেটা জানি, এবং তারপর হচ্ছে 14 যে সকল ঘটনা মনের বা দেহের অবস্থার অস্তিত্ব প্রদর্শন করে সেগুলো আদালতে প্রাসঙ্গিক, 17 থেকে 23 স্বীকৃতি সংজ্ঞা, 24 থেকে 30 স্বীকারোক্তির সংজ্ঞা বলা রয়েছে এবং স্বীকারোক্তির কথা বলা রয়েছে। এখানে 24-এ বলা রয়েছে যে আসামি পুলিশ হেফাজত থাকাকালে আসামি ভয়ভীতি দেখিয়ে স্বীকারোক্তি আদায় করালে সেই স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক অর্থাৎ আমরা কার্যবিধি 163 জানি। 25 আসামি পুলিশ হেফাজতে থাকাকালে আসামির দেওয়া যাবতীয় স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক। 26 আসামি পুলিশ হেফাজতে থাকাকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আসামির স্বীকারোক্তি আদায় করা হলে তা আদালতে প্রাসঙ্গিক, কার্যবিধি 164। 26 আরেকটি দুইটি কথা বলা রয়েছে। 26 আসামি পুলিশ হেফাজতে থাকাকালে ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে আসামির স্বীকারোক্তি আদায় করা হলে তা আদালতে অপ্রাসঙ্গিক, কার্যবিধি 164। 27 আসামি পুলিশ হেফাজতে থাকাকালে আসামির দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে যদি কোনো তথ্য বা আলামত পাওয়া যায় তো সেই তথ্য বা আলামত আদালতে প্রাসঙ্গিক। 27 আসামি পুলিশ হেফাজতে থাকাকালে আসামির দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে যদি কোনো তথ্য বা আলামত না পাওয়া যায় তাহলে সেই স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক। 28 আদালত যদি মনে করেন পুলিশ অফিসার ভয়ভীতি, প্রলোভন, লোভ লালসা ব্যতীত ইত্যাদি ছাড়াই আসামির স্বীকারোক্তি আদায় করেছেন তাহলে সেই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক। 29 আসামির অপরাধ গোপন রাখা হবে, শুধু এইটুকু গোপনীয়তা প্রতিশ্রুতি দিয়ে স্বীকারোক্তি আদায় করা হলে তাহাও আদালতে প্রাসঙ্গিক। 30 আদালতে একজন অপরাধী অপর অপরাধীকে দোষারোপ করিয়া স্বীকারোক্তি প্রদান করিলে উক্ত অপরাধী সেই সময় হাজির থাকিলে প্রাসঙ্গিক, হাজির না থাকিলে অপ্রাসঙ্গিক অর্থাৎ হাজির থাকিলে প্রাসঙ্গিক আর হাজির না থাকলে অপ্রাসঙ্গিক। 32 মৃত্যুকালীন জবানবন্দি। 33 কোনো ব্যক্তি জবানবন্দি দেওয়ার পর হারিয়ে গেলে, মারা গেলে বা বিদেশে চলে গেলে বা উম্মাদ হলে সেই ক্ষেত্রে পূর্বের জবানবন্দি আদালতে প্রাসঙ্গিক। 35 সরকারি দলিলালি রেজিস্ট্রারি পত্র আদালতে প্রাসঙ্গিক। 45 বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক। 52 কোনো ব্যক্তি পূর্ববর্তী চরিত্র দেওয়ানি মামলার ক্ষেত্রে অপ্রাসঙ্গিক। 53 কোনো ব্যক্তির পূর্ববর্তী চরিত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক। 59 60 অর্থাৎ মৌখিক সাক্ষ্য বা শ্রোত সাক্ষ্য। 61 দালিল সাক্ষ্য। 62 প্রাথমিক সাক্ষ্য। 63 মাধ্যমিক সাক্ষ্য। 74 সরকারি দলিল। 118 যে ব্যক্তি আদালতে প্রশ্ন বুঝেন এবং সে মতো উত্তর দিতে পারেন এবং প্রতি ব্যক্তি যোগ্য অর্থাৎ সাক্ষ্যদানের যোগ্য ব্যক্তি। 119 বোবা সাক্ষ্য। 120 স্বামী স্ত্রী পক্ষে এবং স্ত্রী স্বামীর পক্ষে আদালতে সাক্ষ্য দিতে পারেন। 125 সোর্স নিয়োগ। 126 উকিল নিয়োগ। 133 রাজসাক্ষী অর্থাৎ কোনো অপরাধের সঠিক তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে একাধিক অপরাধীর মধ্য থেকে কোনো অপরাধী সঠিক তথ্য প্রদান করলে তাকে অপরাধের দায় হতে মুক্তি দেওয়া হবে এই শর্তে অপরাধীর মধ্য থেকে যে সাক্ষী নিয়োগ করা হয় সেই সাক্ষীকে রাজসাক্ষী বলা হয় অর্থাৎ আমরা কার্যবিধি 337 এবং 338 ধারা। 134 অপরাধ প্রমাণ করার জন্য সাক্ষী নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। 137 জবানবন্দি। 137 জেরা। 141 ইঙ্গিতবাহী প্রশ্ন। 142 সাক্ষীর জবানবন্দি গ্রহণ করার পর সাক্ষীকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না। 143 সাক্ষীকে জেরা করার সময় সাক্ষীকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। 145 কোনো ব্যক্তির পূর্বের জবানবন্দির সঙ্গে পরের জবানবন্দির মিল না থাকলে বিরোধিতা করার পূর্বে জবানবন্দি প্রাসঙ্গিক। 154 বৈরী সাক্ষী। 157 কোনো ব্যক্তির পূর্বের জবানবন্দির সঙ্গে পরের জবানবন্দির মিল থাকলে সমর্থনের জন্য পূর্বের জবানবন্দি প্রাসঙ্গিক। 159 স্মৃতি পুনর্জীবিত করার দলিলাদি বিজ্ঞ আদালতে দেখা যায় এবং 165 বিজ্ঞ আদালত যদি অনুমতি প্রদান করেন তাহলে জবানবন্দি এবং জেরা উভয় ক্ষেত্রে সাক্ষীকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। সর্বশেষ আমরা এখানে আরেকটু অ্যাড করেছি, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে সাক্ষ্য আইনের আমরা 101 থেকে এবং
অর্থাৎ 10 পর্যন্ত প্রমাণের দায়িত্ব। আমরা এখানে এখানে 1 থেকে 105 পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, বাকিগুলো একটু আপনারা পড়ে নেবেন। 101 বলা হচ্ছে প্রমাণের দায়িত্ব, 102 প্রমাণের দায়িত্ব যাহার উপর ন্যস্ত থাকবে, 103 হচ্ছে কোনো নির্দিষ্ট বিষয়ে প্রমাণের দায়িত্ব, আর 105 হচ্ছে আসামি যদি মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তাহা প্রমাণের দায়িত্ব পড়বে, এবং 106 যে বিষয়ে বিশেষভাবে তাহার অবগতি থাকে সেই প্রমাণের দায়িত্ব থাকবে। 107 বলছে যে ব্যক্তি জীবিত বলিয়া 30 বছর যদি যাবৎ কোনো জ্ঞাত আছে তার মৃত্যু প্রমাণের দায়িত্ব। 108 বলছে যে ব্যক্তি সম্পর্কে 7 বছর যাবৎ কোনো খবর পাওয়া যায় না সে যদি জীবিত আছে তাহা প্রমাণের দায়িত্ব। 109 হচ্ছে অংশীদারির মধ্যে জমিদার প্রজার মধ্যে মালিক ও প্রতিনিধির মধ্যে সম্পর্ক প্রমাণের দায়িত্ব, এটি বেশি একটা ইম্পর্টেন্ট নয়। 110 মালিকানা প্রমাণের দায়িত্ব, খুবই ইম্পর্টেন্ট, এটি একটু আপনারা দেখে নেবেন। আর একটি হচ্ছে যে 167 হচ্ছে যে সর্বশেষ অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করা হলে তদ নতুন করিয়া বিচার করা হইবে না। অর্থাৎ এই প্রশ্ন এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আপনারা একটু এই সর্বশেষ সেকশনটা আপনারা একটু দেখে নেবেন। তাহলে মোটামুটি এই আলোচনা সাক্ষ্য আইনের যে গুরুত্বপূর্ণ সূচিগুলো, অর্থাৎ এই সূচিগুলো আপনারা চেষ্টা করবেন ভালো করে এই ধারাগুলো, অর্থাৎ এই সূচি পর্বের যে ধারাগুলো অবশ্যই আপনাকে ভালো করে পড়তে হবে, এবং এই প্রত্যেকটি ধারার চেষ্টা করবেন যে প্রত্যেকটি ধারার যদি উদাহরণ থাকে উদাহরণগুলো ভালো করে মোটামুটি আন্তস্থ করার চেষ্টা করবেন। আশা করি মোটামুটি এই পরীক্ষার এই সূচি পর্ব থেকে, অর্থাৎ এই গুরুত্বপূর্ণ ধারা থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। বিগত বোর্ডগুলোতেই দেখা গেছে যে এখান থেকেই মোটামুটি যে বোর্ডে যে বিগতগুলো প্রশ্ন এসেছিল এখান থেকেই মোটামুটি বিশ্লেষণ করে আমরা এই সূচিগুলো বের করেছি। আশা করি মোটামুটি প্রত্যেকে লিখে নেওয়ার চেষ্টা করবেন। আজকের আলোচনা এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।